তোমাতে আসক্ত আমি, পর্ব 9। চুলে টান পড়তেই পিছে ফিরতেই দেখলো আবরার তার চুল ধরে রেখেছে। এতদিন নাটক সিনেমাতে দেখেছে ছেলেরা মেয়েদের শাড়ির আঁচল ওড়না টেনে ধরে, আর আজ কিনা একটা ছেলে তার চুল টেনে ধরেছে। আরশি চোখ মুখ কুচকে বলল, এসব কি এমপি সাহেব, আপনি আমার চুল ধরেছেন কেন? আরশির কথায় পাত্তা দিল না আবরার, পাল্টা প্রশ্ন করল, মিস অদ্ভুত চৌকালি, এটা কি তোমার আসল চুল নাকি নকল? অবাক হলো আরশি, এটা আবার কেমন প্রশ্ন? তার চুল কি নকল চুলের মতো দেখায়? সে মুখটা গম্ভীর করে জিজ্ঞেস করলো, এটা কি ধরনের প্রশ্ন? আমার চুল নকল কেন হতে যাবে? আপনার কেন মনে হলো আমার চুল নকল? দেখি আমার চুল ছাড়ুন, আমি এসব আজগুবি কথা শুনতে মোটেও ইচ্ছুক নই। আরশি কথা শেষ করে আবরারের হাত থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নিল। আবরার পাঞ্জাবির পকেটে হাত গুজে বলল, তোমার চুলগুলো দেখে মনে হচ্ছে। বাঁকা হেসে থেমে গেল আবরার। আরশি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করল, আমার চুলগুলো দেখে কি মনে হচ্ছে? থেমে গেলেন কেন? আবরার আরশির দিকে ঝুঁকে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার চুলগুলো দেখে মনে হচ্ছে এগুলো শেওড়া গাছের পেতনির চুল। শোনোনি গল্প? শেওড়া গাছের পেতনিরা গাছের ডালে বসে নিজেদের লম্বা লম্বা চুল ঝুলিয়ে রাখে, মানুষদের ভয় দেখায়। তোমার চুলগুলো ঠিক সেই পেতনির মতো লাগছে, তাই জিজ্ঞেস করলাম আসল চুল নাকি পেতনির কাছ থেকে ধার করে নিয়ে এসেছ? বাই দ্য ওয়ে, তোমার সবকিছুই তো পেতনির মতো, তুমি আবার পেতনি নাও তো? আবরারের কথাগুলো শুনে রাগে ফুলে উঠল আরশি। তার এত সুন্দর চুলকে অপমান করলো? তার চুল পেতনির চুলের মতো? তার সবকিছুই পেতনির মতো? আরশি দাঁতে দাঁত চেপে আবরারকে বলল, আপনার বউ হবে পেতনি, তার চুল হবে পেতনির মতো, আর আপনি হবেন পেতনির জামাই, বুঝছেন? আজ এতগুলো দিন পর আরশিকে রাগাতে সফল হলো আবরার। ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠল তার। আবরারকে হাসতে দেখে গা জ্বলে উঠল আরশির, আর কথা না বাড়িয়ে স্টেজের দিকে হাঁটা দিল সে। মিস অদ্ভুত চৌকালি। আরশির পা জোড়া থমকে গেল আবরারের ডাকে। কি যেন ছিল আবরারের কণ্ঠে, যা আরশিকে আবরারের দিকে ফিরতে বাধ্য করল। যেন কণ্ঠে গভীর অনুভূতি মিশিয়ে তাকে ডাকা হয়েছে, যে ডাক অগ্রাহ্য করা আরশির পক্ষে সম্ভব হয়নি। আরশির ভাবনার মাঝেই আবরার আরশির অতি নিকটে চলে আসলো, এতটাই নিকটে যে আবরারের গরম নিঃশ্বাস আরশির চোখ মুখে আছড়ে পড়ছে। নিভু নিভু হয়ে আসলো আরশির আঁখি জোড়া। সে নিভু নিভু চোখেই তাকিয়ে রইল আবরারের দিকে। আরশির কাছে মনে হলো আজ লোকটাকে বোধহয় একটু বেশি সুন্দর লাগছে। আরশি মনে মনে নিজের বিরোধিতা করে বলল, না না, আজ না, লোকটাকে তো প্রতিদিনই সুন্দর লাগে। আবরার নেশালো কণ্ঠে স্লো ভয়েসে বলল, এভাবে সামনে আসাটা কি খুব বেশি জরুরি ছিল মিস অদ্ভুত চৌকালি? তুমি কি বুঝতে পারছো তোমাকে এভাবে দেখে কারো হৃদয় স্পন্দন শতগুণ বেড়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড় হচ্ছে? তুমি কি শুনতে পাচ্ছ তার হৃদয় স্পন্দনের শব্দ? আবরারের অনুভূতি মিশ্রিত কথাগুলো শুনে অবাক হলো আরশি। ঘোরের মাঝ থেকেই প্রশ্ন করল, আমাকে দেখে কারো হৃদয় স্পন্দন কেন বেড়ে যাবে? আবরার কিছু সময় তাকিয়ে রইল আরশির দিকে, তারপর মুহূর্তের মাঝেই দূরে সরে গিয়ে বলল, কারণ তোমাকে আজ পাক্কা শেওড়া গাছের পেতনির মতো লাগছে, আর পেতনি দেখলে মানুষ তো ভয় পাবেই, ভয় পেলে হৃদস্পন্দন বেড়ে যায়। এখন যদি তোমার কারণে কেউ মরে টরে যায়, তাহলে এই দায়ভার কে নেবে? আমার বোনের বিয়ে বলে কথা, কারোর কিছু হয়ে গেলে দোষ তো আমাদেরই হবে। আরশির ঘোর ভেঙে গেল, চোখ মুখে রাগ জড়ো হলো, চোখে পানি চলে আসতে চাইল। রেগে ফুসফুস করতে লাগলো সে, তাকে কি এতই বাজে দেখাচ্ছে? এভাবে অপমান করলো লোকটা। আরশি ধূপধাপ পা ফেলে বাড়ির ভেতরে চলে আসলো। শাড়ি পরে দ্রুত হাঁটার কারণে 5 থেকে 6 বার উষ্টা খেয়েছে সে, কিন্তু রাগের সময় মানিজ্যদের কথা মাথায় থাকে না। আরশি আহির রুমে গিয়ে বসে রইল, ঠিক করলো আর নিচে যাবে না। আধা ঘন্টা যাবৎ আহির রুমেই বসে আছে আরশি। ড্রেস চেঞ্জ করে ফেলেছে সে, যে ড্রেস পরে আহির বাসায় এসেছিল সেটাই আবার পরে নিয়েছে। আহির রুমের জানালা দিয়ে বাইরের অনুষ্ঠান দেখছে সে। অনুষ্ঠান কম আবরারকেই দেখছে বেশি। কিছু কিছু মেয়ে যেচে পড়ে আবরারের সাথে কথা বলছে, আর আবরারও হেসে হেসে কথা বলছে ওদের সাথে। এসব দেখে গা জ্বলে যাচ্ছে আরশির। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আমাকে অপমান করে এখন মেয়েদের সাথে লুচুমি করছে। শুধু শুধু কি আর লুচু এমপি বলি? আমি পেতনি না, এই মায়াগুলো পেতনি, পেতনির দাদি নানি। এরই মাঝে ফোন বেজে উঠল আরশির। ফোন হাতে নিয়ে দেখলো আহির কল। রিসিভ করতে আহি চিল্লিয়ে বলল, কি রে, কই তুই? কই হারাইলি? ঠিক আছিস তো? কই আছিস? কথা বলছিস না কেন? আহির কথা শেষ হওয়ার আগেই আরশি বলে উঠল, শ্বাস নে তো, একসাথে এত প্রশ্ন, এত কিসের চিন্তা? আর এত চিন্তা করার মতো কিছুই নেই, আমি তোর রুমেই আছি। আহি বিরক্ত কণ্ঠে বলল, তুই রুমে কি করছিস? বাইরে আয়, এখনই বাইরে আয়, আমি অপেক্ষা করছি। সবাই এখানে আনন্দ করছে, আর তুই রুমে ঢুকে আছিস? কোনো কথাই শুনতে চাই না, 2 মিনিটের মধ্যে নিচে আসবি। ফোন কেটে দিল আহি। আরশিকে কিছু বলার সুযোগই দিল না। আরশি নাক মুখ কুচকে বলল, 2 ভাই বোনই বদের হাড্ডি,
একজন ভাগাই দিল, আর একজন আবার আমন্ত্রণ জানাচ্ছে। অসহ্য। আরশি সুন্দর করে ওড়না এক সাইডে মেলে পিন করে নিল, তারপর নিচে নেমে আসলো। স্টেজের কাছাকাছি আসতেই আবরারের সাথে চোখাচোখি হলো আরশির। আরশি চোখ সরিয়ে আহির কাছে চলে গেল। অন্যদিকে আরশিকে সাধারণ পোশাকে চুল বাঁধা অবস্থায় দেখে বিজয়ের হাসি হাসলো আবরার। আরশিকে আগের ড্রেসে দেখে হতাশ হলো ওর বন্ধুরা সবাই, কিন্তু এই বিষয়ে আর কিছুই বলল না। আসিফ ছেলেটা আবার বিরক্ত করছে আরশিকে, আগে পিছে ঘুরছে আর জিজ্ঞেস করছে শাড়ি চেঞ্জ কেন করলো, চুল কেন বেঁধে ফেলেছে, আবার কখনো কখনো নাম্বার চেয়ে বসছে আরশির। আরশি যতটুকু পারছে ইগনোর করছে, কিন্তু আসিফ ছ্যাঁচড়ার মতো পিছনে লেগেই আছে। সে সহ্য করতে না পেরে দাঁড়িয়ে গেল। আসিফের কাছে হাত জোর করে বলল, মাফ করেন ভাই, আমার পেছনে আর ঘুরেন না, লাইন মিলবে না, আমার একটা উনি আছে, বুঝলেন? আসিফ মুখটা সিরিয়াস করে বলল, আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যে কথা বলছেন, কই আপনার উনি? আরশি আসিফকে ভয় পাওয়ানোর জন্য বলল, আপনার ভাগ্য ভালো আমার উনি এখন পর্যন্ত আপনাকে দেখেননি, না হলে আপনার হাত পা আস্ত রাখতো না, তাই ভালো হবে সে দেখার আগেই আপনি আপনার রাস্তা মাপুন। আরশি কথা শেষ করেই অন্যদিকে চলে গেল। আসিফ আবার আরশির পিছনে যাওয়া ধরতেই সামনে এসে দাঁড়ালো আবরার। চওড়া একটা হাসি দিয়ে বলল, ওইদিকে কই যাওয়া হচ্ছে? আমাদের বাড়ির বাইরে যাওয়ার রাস্তাটা তো এই দিকে। আসিফের মুখ থমথমে দেখালো, বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আবরার হেসে বলল, কই অপমান করলাম, ভদ্রভাবে রাস্তা দেখিয়ে দিলাম। আসিফ বলল, দেখেন। আবরার সিরিয়াস হয়ে বলল, সব দেখব, আগে একটু আমার সাথে তো এসো। কথা শেষ করে আবরার আসিফের গলা জড়িয়ে ধরে স্টেজ থেকে দূরে বাইরে যাওয়ার দরজার কাছে নিয়ে আসলো। এখানে গার্ড ছাড়া আর কেউ নেই। আসিফ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি পাত্রপক্ষের লোক, আর আপনি আমাকে এভাবে অপমান করছেন? আবরার গম্ভীর স্বরে বলল, সাধে কি অপমান করছি? অপমান করার মতো কাজ করেছো তাই অপমান করছি। তুমি আমাদের বাড়িতে এসে আমাদের মেহমানকে বিরক্ত করবে, একটা মেয়েকে টিজ করবে, আর আমি তা সহ্য করব? আসিফ বলল, আমি কাকে বিরক্ত করেছি? ওই মেয়েটাকে আমার। আসিফ কথা শেষ হওয়ার আগেই আবরার ভয়ার্ত কণ্ঠে বলল, চুপ, একদম চুপ, আর একটাও শব্দ উচ্চারণ করার দুঃসাহস দেখাবে না। আসিফ তেরামি করে বলল, কি করবেন? আমি বলবো, অবশ্যই বলবো। ওই মেয়েটাকে আমার ভালো লেগেছে, আর আমি ওর নাম্বারও নেব। আবরারের দিকে তাকাতেই আসিফের মুখ থেমে গেল। ভয়ঙ্করভাবে আসিফের দিকে তাকিয়ে আছে আবরার, চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আসিফ আবরারের চাহনি দেখে এক ঢোক গিলল। আসিফকে থামতে দেখেই হাসলো আবরার। গার্ডদের ইশারা করতেই দুজন গার্ড এসে দাঁড়ালো। আবরার একবার আসিফের দিকে তাকিয়ে ওদের উদ্দেশ্য করে বলল, এই আবর্জনাকে নিয়ে যাও, আর এমনভাবে মুখের হাড় ভাঙবে যেন 2 মাস মুখ দিয়ে কোনো কথা না বের হয়, বুঝতে পেরেছ? আসিফ ভয়ে কেঁপে উঠল, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। তার আগেই গার্ড দুজন ওকে উঠিয়ে নিয়ে গেল। আবরার বাঁকা হেসে সিটি বাঁচাতে বাঁচাতে আবার স্টেজের কাছে ফিরে আসলো। একবার আরশির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বাঁকা হেসে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বিড়বিড় করে বলল, অনেক হয়েছে লুকোচুরি, এবার সব শেষ করার পালা এসেছে। ঘুমের কারণে চোখ ঠিক মতো মেলতে পারছে না আরশি। ঢুলু ঢুলু পায়ে চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলো সে। এমন সময় কারোর সাথে জোরে সোরে ধাক্কা লেগে ফ্লোরে পড়ে গেল আরশি। ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল তার। কারো হাসির শব্দে চোখ মেলে সামনে তাকালো সে। দেখলো আবরার হাসছে। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে আবরারের। কপাল কুঁচকালো আরশি। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি সে। তারা 4 বান্ধবী একই রুমে ঘুমিয়েছিল। আরশি ঘুমিয়েছিল কর্নারে। 3 বান্ধবী ঘুমের মাঝে তাকে এমন ঠেলা দিয়েছে যে আরেকটু হলে বেড থেকেই পড়ে যেত। বেড থেকে পড়ে যাওয়ার ভয়ে আর ঘুমায়নি আরশি। উঠে বেলকুনিতে গিয়ে বসেছিল। আরশি এখন আবরার তাকে ধাক্কা দিয়ে ফেলে তো দিলই, আবার হাসছেও। আরশি ফ্লোরে বসে থেকেই ঝাঁঝালো কণ্ঠে বলল, এত হাসার কি হলো? একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আর এখন হাহাহিহি করছেন। আবরার হাসি থামিয়ে নিজের হাতটা আরশির দিকে বাড়িয়ে দিল। বলল, আগে ফ্লোর থেকে ওঠো, অনেক ঠান্ডা ফ্লোর, ঠান্ডা লেগে যেতে পারে। আরশি মুখ বাঁকালো। আবরারের হাত ধরবে কি ধরবে না করতে করতে শেষমেশ ধরল। আবরার এক টানে উঠিয়ে আনলো আরশিকে। বেশ জোরে টান দেওয়ায় আরশি আবরারের একেবারে নিকটে চলে আসলো। আরশির এক হাত এখনো আবরারের হাতের মাঝে বন্দি। আরশি তাকালো আবরারের চোখের দিকে। দেখলো লোকটা গভীরভাবে তার দিকে তাকিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে। আরশি আবরারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো আসলে আবরার কি দেখছে। হঠাৎ করে আরশির মুখে আলতো করে ফুঁ দিল আবরার। চোখ বন্ধ করে ফেললো আরশি। আবরার আরশির দিকে আরো ঝুঁকে ফিসফিস করে বলল, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে নেশা করেছো তুমি, নেশা করে মাতাল হয়ে ঢুলছ। এই যে তোমার লাল লাল ফোলা ফোলা চোখ,
এই চোখ জোড়া যে কতটা নেশালো লাগছে তা জানো তুমি? আবরারের কথাগুলো কানে যাওয়া মাত্রই চোখ খুলে ফেললো আরশি। চোখ বড় বড় করে তাকালো আবরারের দিকে। দেখলো আবরার কেমন যেন নেশালো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এমন চাহনি দেখে সারা শরীরে মৃদু কম্পন সৃষ্টি হলো আরশির। ভাবতে লাগলো, লোকটা এভাবে কেন তাকায় আমার দিকে? এভাবে তাকালে যে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। কিছু তো একটা আছে লোকটার দৃষ্টিতে, যা আমার মাঝে কম্পন সৃষ্টি করে। আচ্ছা, সে কি নিজের চাহনি দ্বারা আমাকে কিছু বোঝাতে চায়? কিন্তু আমি তার চাহনিতে যা অনুভব করি তা কি আদৌ সম্ভব? আরশির ভাবনার মাঝেই আবরার আরশির চোখে চোখ রেখে বলল, নিজে মাতাল হয়েছ ভালো কথা, কিন্তু অন্য কাউকে এই রূপ দেখিয়ে মাতাল করে কি ঠিক কাজ করলে? এখন যদি সে ভুলভাল কিছু করে ফেলে? কত কষ্টে সে নিজেকে নিয়ন্ত্রণ করে জানো? চোখ ছোট ছোট করে তাকালো আরশি। আবরারের কথাগুলো মাথার উপর দিয়ে গিয়েছে তার। আরশির চোখ মুখ গম্ভীর করে বলল, আপনি যে কানা তার ছেঁড়া তা কি জানেন? আমি না হয় মাতাল হয়ে ঢুলছিলাম, কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও কেন ধাক্কা দিলেন? ধাক্কা দিয়ে আমাকে ফেলেও দিলেন, ব্যথাও দিলেন, আবার হাসলেন, আর এখন কি সব গাঁজাখুরি কথা বলছেন? আচ্ছা, আপনার মতো পাগল তার ছেঁড়া লোক এমপি কিভাবে হলো আমাকে একটু বলেন তো? এটা কিভাবে সম্ভব? আপনাকে এমপি কে বানালো তাকে আমি দেখতে চাই। আবরার রাগ করল না আরশির কথায়, বাঁকা হাসল। ভড়কে গেল আরশি। সে বোঝে না এই লোকের মাথায় আসলে কখন কি চলে। আবরার ঠোঁটে হাসি বজায় রেখে বলল, আগেরবার কানা বলায় শাস্তিস্বরূপ কতবার যেন কিডন্যাপ করিয়েছিলাম? থতমত খেয়ে গেল আরশি। সে তো প্রায় ভুলেই গিয়েছিল এই লোকের কর্মকাণ্ড। আরশির রিয়াকশন দেখে বেশ মজা পেল আবরার। স্লো ভয়েসে বলল, আগেরবার তো শুধু কিছু সময়ের জন্য কিডন্যাপ করিয়েছিলাম, এবার যদি সারা জীবনের জন্য তোমাকে আমার কাছে বন্দি করে রাখি? কথাটা শুনেই মুখ বাঁকালো আরশি। ব্যঙ্গ করে বলল, আমার কাছে বন্দি করে রাখি বললেই হলো? মনে হয় আপনি বন্দি করে রাখবেন আর আমিও থেকে যাব? হাসলো আবরার। বলল, সেটা সময় বলে দেবে। এবার বলো, এই ভোর সকালে কোথায় যাচ্ছিলে? আবরারের প্রশ্নে চোখে মুখে একরাশ চঞ্চলতা ভর করলো আরশির। চঞ্চল কণ্ঠে বলল, বেলকুনি থেকে দেখেছি নিচে বাগান, বাগানে অনেক অনেক ফুল, ওগুলো সামনাসামনি দেখার লোভ সামলাতে পারলাম না, তাই তো বেরিয়েছি ওগুলো সামনাসামনি দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য। আরশির বাচ্চামি দেখে আবরার বুঝলো আরশি হয়তো বাগান ফুল অনেক পছন্দ করে। সে মজা করে বলল, তুমি জানো ওই বাগানের মালিককে? সে যদি তোমাকে ওখানে যাওয়ার অনুমতি না দেয়, তোমাকে ফুল ছোঁয়ার অনুমতি না দেয়? মুখটা অন্ধকার হয়ে গেল আরশির। সে তো খুব করে চায় ফুলগুলোকে ছুঁয়ে দিতে। আবরার আরশির মলিন মুখটা দেখে বলল, থাক থাক, কাঁদা লাগবে না, তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। বাগানটা আমার, বুঝলে মেয়ে? আমার অনেক শখের তৈরি বাগান, আর আমার দিল আবার অনেক বড়, দয়া মায়ায় ভর্তি। কিছু কিছু মানুষের মলিন মুখ সহ্য হয় না, তাই যাওয়ার পারমিশন দিলাম, তবে বেশি ফুল ছিঁড়বে না। চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল আরশির। দৌড় দিয়ে নিচে চলে গেল। আবরার নিজের এলোমেলো চুলের মাঝে হাত চালিয়ে আরশির পিছু নিল। বাগানে এসে আরশির মনে হলো সে খুশিতে পাগল হয়ে যাবে। এত এত ফুল! আগের দিন রাতের বেলায় আসায় অস্পষ্ট দেখেছে সে। বাহারি বাহারি রঙের ফুল, ফুলের মিষ্টি ঘ্রাণ পাগল করে তুলেছে আরশিকে। সে উৎফুল্ল মনে বাগানে হেঁটে বেড়াচ্ছে, আর ফুলগুলো স্পর্শ করছে, কখনো বা ফুল ছিঁড়ে কানে গুঁজছে। এই মুহূর্তে আরশিকে দেখে মনে হচ্ছে সে এক অন্য আরশি, যার মাঝে বাচ্চামি আর চঞ্চলতায় ভরা। এসবের তালে আরশির দীঘল কালো কেশ কখন মুক্ত হয়ে গেছে তাও টের পায়নি আরশি। মৃদু বাতাসে তার উন্মুক্ত কেশ দুলাচ্ছে, আর এই সব কিছু মুগ্ধ হয়ে দেখছে একজোড়া চোখ। চোখের মালিক এই সুন্দর মুহূর্তকে নিজের মস্তিষ্কে বন্দি করে নিল। তারপর ছুটল নিজের কাজে। বেশ বেলা করে রুমে ফিরল আরশি। সে কতক্ষণ বাগানে ছিল সে জানে না, তবে রোদের তেজ আর বাড়ির ভেতরে প্রবেশ করার পর মানুষের জাগ্রত অবস্থা দেখে ধারণা করে নিল বেশ বেলা হয়েছে। সে যখন বাগানে এসেছিল তখন কেউ জেগেছিল না। আরশি ওড়নাই করে সব ধরনের ফুল একটা একটা করে নিয়ে এসেছে। রুমে প্রবেশ করে দেখল সবাই জেগে গেছে। আহি আরশিকে দেখে প্রশ্ন করল, কি রে, কই ছিলি তুই? ঘুম থেকে ওঠার পর তোকে দেখলাম না। আর তোর ওড়নাই কি? আরশি ওড়নার ফুলগুলো বেডের উপর ছড়িয়ে দিল। বলল, তোরা আমারে যেই ঠেলা দিছস রাতে, একটুও ঘুমাইতে পারি নাই, তাই ভোরের আলো ফুটতেই বাগানে গেছিলাম। দেখ কতগুলো ফুল নিয়ে আসছি। আহির মুখটা হা হয়ে গেল। সে অবাক হয়ে বলল, দোস্ত, তুই ভাইয়ের গাছের এতগুলো ফুল ছিঁড়ছস?
জলদি লুকা, ভাই দেখলে তোর হাত ভেঙে না দেয়। সে তো তার গাছের ফুল আমাকেই ছিঁড়তে দেয় না। ছিঁড়তে দেওয়া তো দূরের কথা, ধরতেও দেয় না। মাঝে মাঝে বহুত রিকোয়েস্ট করে গলায় ঝুলে পড়ে তাকে মানাইতে হয়। আর তুই কিনে এতগুলো ফুল ছিঁড়ছস। আরশি ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে বলল, কিছু বলবে না তোর ভাই, সেই পারমিশন দিয়েছে। আহি অবাক হয়ে আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই একজন কর্মী দরজায় নক করে জানালো ব্রেকফাস্ট করতে ডাকা হয়েছে তাদের। তাই আহি আর কিছু জিজ্ঞেস করতে পারল না। মোহনা পিঠে হাত বুলিয়ে বলল, চল ব্রেকফাস্ট করতে ডাকছে, ব্রেকফাস্ট করে আসি, অনেক ক্ষুধা লেগেছে। আহি মোহনার মাথায় চাটি মেরে বলল, পেটুক মহিলা একটা, বান্ধবীর বাসায় আইসোস, কই মাইপা মাইপা খাবি? তা না, খাওয়ার কথা শুনতেই খাইতে দৌড়াইতাসোস। বলি তোর কি কোনো শরম নাই? মোহনা মুখটা কাঁদো কাঁদো করে বলল, তুই আমাকে খাওয়ার খোটা দিলি? ওই বেটি, তুই বান্ধবী নামের কলঙ্ক। আহি বলল, চল চল, আর ঢং করা লাগবে না, আমি জানি তুই 2 মিনিট পর পর আবার কবি ক্ষুধা লাগছে। ব্রেকফাস্ট করতে নেমেছে সবাই। আবরারও রেডি হয়ে নেমেছে, বাইরে যাবে হয়তো। আবরার টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসতে যাবে, এমন সময় এক মেয়েলি হাত পেছন থেকে জড়িয়ে ধরল আবরারকে। কেউ এভাবে জড়িয়ে ধরে জল শক্ত হয়ে আসলো আবরারের। এক ঝটকায় হাত জোড়া ছাড়িয়ে ধাক্কা দিল সে। মেয়েটা ছিটকে পড়ল আবরারের মা মিসেস বন্যার গায়ে। আবরার পিছন ফিরে দেখল মেয়েটা আর কেউ নয়, তার একমাত্র মামাতো বোন ঈশা। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো আবরারের। অন্যদিকে আহি বিড়বিড় করে বলল, শাকচুনির আগমন, শুভেচ্ছার স্বাগতম। দূর, কিসের শুভেচ্ছা, কিসের স্বাগতম? ভাবলাম শাকচুন্নিটা বিয়েতে আসবে না, কিন্তু ঠিকই ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসলো। আর আসতে না আসতে আমার ভাইয়ের গলায় ঝাঁপিয়ে পড়ল, অসভ্য বেটি একটা। মিসেস বন্যা ঈশাকে জড়িয়ে ধরলেন। আবরারকে গম্ভীর গলায় বললেন, এটা কি ধরনের ব্যবহার আবরার? এভাবে ধাক্কা দিলে কেন মেয়েটাকে? দেখে তো নেবে পেছনে কে আছে। এখন যদি ও নিচে পড়ে যেত তাহলে কত ব্যথা পেত, বুঝতে পারছ? আবরার মাথা নিচু করে বলল, সরি মা, আসলে ওভাবে জড়িয়ে ধরায় রাগ হয়েছিল, তাই ধাক্কা দিয়ে ফেলেছি। ঈশা মিসেস বন্যার গলা জড়িয়ে ধরে বলল, ইটস ওকে ফুপি, তুমি আবরারকে আর বকো না, ও তো না বুঝে ধাক্কা দিয়েছে। মিসেস বন্যা ঈশার কথায় আলতো হাসলেন। আদুরি কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছো ঈশা মা? ঈশা মিসেস বন্যাকে ছেড়ে হেসে বলল, অনেক ভালো আছি, আর এখন তো আরো ভালো আছি, তোমাদের সাথে দেখা হয়ে গেল যে। শেষের কথাটা আবরারের দিকে তাকিয়ে বলল ঈশা। আবরারের ভীষণ বিরক্ত লাগছে, ঈশার ন্যাকামি সহ্য হচ্ছে না তার। সে নিজের মায়ের কাছে গিয়ে বলল, মা, আমার জরুরি কাজ আছে, আমি যাই তাহলে। মিসেস বন্যা বললেন, বাবাই নাস্তা তো করো। আবরার নিজের মায়ের কপালে চুমু দিয়ে বলল, বাইরে খেয়ে নেব, তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, আসি তবে। মিসেস বন্যা মাথা নাড়িয়ে অনুমতি দিলেন। মৃদু হেসে বাড়ি থেকে বেরিয়ে আসলো আবরার। মায়ের সাথে কখনোই উঁচু আওয়াজে বা কড়া গলায় কথা বলে না আবরার। মিসেস বন্যা একটু ভিন্ন প্রকৃতির মানুষ, কারো কোনো কথায় বা কাজে কষ্ট পেলেও কখনো তা প্রকাশ করেন না, নিজের মাঝে চেপে রাখেন। তাই আবরার বাবার সাথে ফ্রিভাবে কথা বললেও মায়ের সাথে খুব সাবধানে কথা বলে। আবরার চায় না তার মা কোনো কাজে বা কোনো কথায় কষ্ট পাক। গেটের কাছাকাছি আসতেই আবরারের দেখা হলো মামা ইরফান চৌধুরী এবং তার স্ত্রী মিসেস মনার সাথে। আবরার নিজের মামাকে জড়িয়ে ধরল, দুজনের সাথেই কুশল বিনিময় করে তাদের ভেতরে যেতে বলল। গাড়িতে বসে আবরার আরশিকে একটা টেক্সট করলো। ফোন ভাইব্রেট করতেই আরশি দেখলো আবরারের মেসেজ, তাকে বাইরে যেতে বলছে। আরশি আহিকে বুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। গেটের কাছে এসেই দেখলো আবরার গাড়িতে বসে অপেক্ষা করছে তার জন্য। আরশি আসতেই গাড়ির ডোর খুলে দিল আবরার। আরশি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি নিজের বাড়ির রাস্তার দিকে যেতে দেখে অবাক হলো আরশি, কিন্তু কিছু জিজ্ঞেস করলো না। বাড়ির কাছে গাড়ি থামতেই আরশি কৌতূহল নিয়ে তাকালো আবরারের দিকে। আবরার গম্ভীর কণ্ঠে বলল, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করে রেস্ট নাও, বিকেলের দিকে আবার আমাদের বাড়িতে চলে যেও। একরাশ প্রশান্তি অনুভব করলো আরশি। সে বুঝতে পেরেছে আবরার কেন তাকে বাড়িতে নিয়ে এসেছে। আবরার হয়তো বুঝতে পেরেছে সে সারা রাত ঘুমায়নি, তাই তো লোকটা তাকে রেস্ট করতে বলল। ওখানে থাকলে সে মোটেও রেস্ট করার সুযোগ পেত না। আরশি মৃদু হেসে গাড়ি থেকে বেরিয়ে আসলো। আবরারও আলতো হাসলো আরশিকে হাসতে দেখে। আরশি চলে গেল নিজের বাড়িতে, আর আবরার চলে গেল নিজের গন্তব্যে। রাতে ডিনার করতে বসেছে সবাই। আরশিও চলে এসেছে আহিদের বাসায়। আজ আহির মেহেদি অনুষ্ঠান। ডিনার করার পর সবাই ছাদে যাবে, সেখানেই মেহেদির অনুষ্ঠান, নাচ গান হবে। আমি চাই কাল আহির সাথে আবরারেরও বিয়ে হোক। সবাই খাবার খাওয়াতে মনোযোগী ছিল। এমন সময় মিসেস বন্যার কথাই ইরফান চৌধুরীর পরিবার ছাড়াও বাকি সবার মাথায় যেন বাজ পড়ল। সবাই চোখ বড় বড় করে তাকালো মিসেস বন্যার দিকে।
মিসেস বন্যা পুনরায় বললেন, হ্যাঁ, আমি চাই আবরারের সাথে ঈশার বিয়ে দিতে, আর সেটা কালকেই। আপাতত কাবিনটা করিয়ে রাখবো, পরে অনুষ্ঠান করে ঘরে তুলব ঈশাকে। মিস্টার আব্বাস বললেন, তুমি সব কি বলছো বন্যা? হুট করে এমন একটা ডিসিশন নেওয়ার মানেটা কি? আবরারেরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বলল, এটা আমার হুট করে নেওয়া ডিসিশন না। মাসখানিক আগে ইরফান আমাকে এই প্রস্তাবটা দিয়েছে। আমারও ভালো লেগেছে প্রস্তাবটা। আর আবরারের পছন্দ থাকলে তো এতদিনে বিয়েটা করেই নিত। বয়স তো কম হলো না। ঈশাও আবরারকে ভালোবাসে। আমি চাই ওদের বিয়েটা হোক। চোয়াল শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে আবরার। রাগে শরীর কাঁপছে, তাই হাত মুষ্টিবদ্ধ করে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করছে সে। আর চুপ থাকতে পারল না আবরার। মাথা নিচু রেখেই শক্ত কণ্ঠে বলল, আমি বিয়েটা করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। মুখটা অন্ধকার হয়ে গেল ঈশার। মিসেস বন্যা কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলল, বিয়েটা না করার জন্য এসব বাহানা করছো, আমি জানি। আগেও পড়ালেখা, ক্যারিয়ার এসবের বাহানা দিয়েছো তুমি। আমিও কিছু বলিনি তোমাকে। অনেক সময় দিয়েছি। যদি তোমার কাউকে পছন্দ হয় সেজন্য অপেক্ষা করছিলাম। কিন্তু এখন তোমার বয়স বাড়ছে, আর ঈশারও পর্যাপ্ত বয়স হয়েছে। আগামীকালই তোমাদের বিয়ে হবে, এটাই আমার ফাইনাল কথা। আশা করছি তুমি আমার সিদ্ধান্তকে অসম্মান করবে না। মিসেস বন্যা খাওয়া শেষ করে টেবিল ছাড়লেন। সবাই এখনও স্তব্ধ হয়ে বসে আছে। আর ঈশা তো পারলে নাচে। আবরার খাবার রেখেই টেবিল ছেড়ে উঠে গেল। সোজা নিজের রুমে চলে গেল সে। এসব দেখে দীর্ঘশ্বাস ফেললেন মিস্টার আব্বাস। অন্যদিকে মূর্তির মতো বসে আছে আরশি। বুকের ভেতরটা বড্ড জ্বালা করছে তার। আরশি কিছুক্ষণ খাবার নাড়াচাড়া করে বলল, আর খেতে ইচ্ছে করছে না। আহির নিজেরও খেতে ইচ্ছে করছে না। সেও খাবার শেষ না করে আরশিকে নিয়ে ওপরে চলে আসলো। ওদের চলে যেতে দেখে বাকি বন্ধুরাও চলে আসলো না খেয়েই। নিজের রুমে ঢুকেই সর্বশক্তি দিয়ে দেয়ালে 2-3টা ঘুষি দিল আবরার। রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। আবরার 2 হাতে নিজের চুল টেনে ধরে বিড়বিড় করল, মা ইচ্ছে করেই এমনটা করেছে। শেষ মুহূর্তে এসে বিয়ের কথা বলেছে, যাতে আমি বিয়ে ভাঙার কোনো সুযোগ না পাই। কিন্তু আমিও আজওয়াদ আবরার। এত সহজে হাল ছাড়ছি না। ওই মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। ইম্পসিবল। কত সুন্দর একটা প্ল্যান বানিয়েছিলাম। মায়ের জন্য প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। হোক ফ্লপ, কিন্তু ওই মেয়েকে আমি বিয়ে করব না। মানে করব না। কিন্তু কি করব আমি? রাতটা পোহালেই কাল বিয়ে। মাথাটা ঠান্ডা রাখতে হবে আমাকে। কিছু একটা ভাবতে হবে, যাতে মা আমাকে ভুল না বোঝে, আর ওই মেয়েকেও আমার বিয়ে না করা লাগে। কিছুক্ষণ ভাবতেই কিছু একটা মাথায় আসলো আবরারের। বাঁকা হাসলো সে। বলল, ঈশা বেবি, অনেক শখ না তোমার আমাকে বিয়ে করার? এবার দেখব তুমি কিভাবে আমাকে বিয়ে করো। আবরার ফোনটা বের করে একজনকে ফোন করলো। কিছু একটা বলে ফোন কেটে দক্ষ হাতে ফোন ঘোরাতে লাগলো। আর বলতে লাগলো, ভালোই ভালোই প্রথম প্ল্যানটা কাজ করলে হয়, না হলে প্ল্যান নাম্বার 2-তে যেতে হবে। গল্পের বাকি পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্পটি কেমন লাগছে জানাবেন, কিন্তু ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।